জাতীয় ঐক্যমত্য কমিশনের উদ্যোগে আজ অনুষ্ঠিত হলো জুলাই জাতীয় সনদ 2025 স্বাক্ষর অনুষ্ঠান। এতে বিএনপি, জামাত ইসলামী সহ 24টি রাজনৈতিক দল এবং জোট স্বাক্ষর করলেও স্বাক্ষর করেনি এনসিপি সহ 6টি রাজনৈতিক দল। স্বাক্ষর অনুষ্ঠান শুরুর ঠিক আগে জুলাই যোদ্ধাদের সঙ্গে পুলিশের ব্যাপক সংঘর্ষ, ভাঙচুর এবং অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে, আর এতে বইছে সমালোচনার ঝড়। যাদের জন্য এই জুলাই সনদ, তাদের উপরই পুলিশের এমন আচরণ কেন? এতে কার ক্ষতি, কার লাভ? সেই প্রশ্নের উত্তর জানতে আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্তকণ্ঠে। সাথে রয়েছে আমি মোহাম্মদ ইমতিয়াজ। দর্শক, আমরা নির্ধারিত আলোচনায় যাবার আগে সম্মানিত অতিথি হিসেবে 3 জন অতিথি রয়েছেন, তাদের সাথে আপনাদের পরিচয় করিয়ে দিতে চাই। রয়েছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, এবং স্টুডিওতে রয়েছেন এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, রয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী HM তামিম। আপনাদের 3 জনকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আজ জুলাইয়ের যোদ্ধাদের সঙ্গে পুলিশের যেই ব্যাপক সংঘর্ষ হলো, ভাঙচুর হলো এবং অগ্নিসংযোগ যে ঘটনাগুলো ঘটেছে, এবং আমরা সেখানে সোশ্যাল মিডিয়াতে নিশ্চয়ই আপনিও খেয়াল করেছেন, একজন জুলাই যোদ্ধার তার যে হাতটি ছিল কৃত্রিম হাত, সেই হাতটি রাস্তায় পড়েছিল এবং এতে ব্যাপক ঝড় উঠেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। কেউ কেউ এটার বিভিন্নভাবে মন্তব্য করছেন, এবং যাদের জন্য এই জুলাই সনদ, তাদের উপরে এই ধরনের হামলা, এটি কেন এবং এটা কি এড়ানো যেত না? আসলে আপনাকে ধন্যবাদ দিয়েই শুরু করি। মানে খুব ক্রিটিক্যাল একটা প্রশ্ন করেছেন, এবং এরকম জায়গা থেকে শুরু করেছেন যে ধরেন বিষয়টাকে শুরু করা যেত খুব প্রশংসা করে, ভালো বলে, ভবিষ্যৎ সম্ভাবনার কথা বলে, সেখানে একেবারে প্রশ্ন দিয়ে শুরু হয়েছে। প্রশ্নটা যে খুব অযৌক্তিক সেটা আমি বলছি না, কিন্তু রিয়েলিটি হচ্ছে যে এই প্রশ্নটা তৈরি হলো কিভাবে, কেন, ওখানকার ঘটনাটা এক্স্যাক্টলি কি, এটা আমি ওরকম করে জানি না। আমি মনে করি আমার মতো বেশিরভাগ লোক জানে না। ধরেন এই সনদ তৈরির কাজটা মেলা দিন ধরে হচ্ছে, পার্থক্যগুলো মাঝামাঝি আসছে, কতখানি মিলেছে সেটাও আসছে, এবং শেষে যে সব বিষয়ে আমরা ঐক্যবদ্ধ হতে পারিনি সেটাও জানা গেছে। এবং সেই প্রেক্ষিতে সবশেষে একটা বৈঠক, মানে আজকের এই সাইনিং সেরেমনির আগে একটা বৈঠক হঠাৎ করে প্রফেসর ইউনূস যেদিন আমেরিকা থেকে ফিরেন সেদিন ডাকলেন। সেদিন সবার মধ্যে সংশয় তৈরি হয়েছিল নিশ্চয়ই বড় আকারে কোনো সমস্যা হয়েছে, কিন্তু প্রফেসর ইউনূস সবাইকে বললেন যে না, যথাযথভাবেই সনদ স্বাক্ষরিত হবে, ইত্যাদি ইত্যাদি, কোনো সমস্যা নেই। আমি 2-1 অফিসারকে জিজ্ঞেস করলাম, অফিসার বলতে যারা কর্মকর্তা দায়িত্বে আছেন, কাজ করছেন, চাকরি করেন তা না, তাদেরকে জিজ্ঞেস করলাম যে ব্যাপারটা কী, এরকম একটা সব ডাকাই হলো কেন, আর এটা মানে কি? তারা বলেন কিছু সমস্যা হয়েছিল, সেটা মিটে গেছে। পরের দিন পত্রিকায় দেখলাম যে মেটেনি, একদম ফার্স্ট হেডিং, প্রথম আলো, অন্যান্য পত্রিকাতেও দেখলাম। তার মানে সমস্যাটা ছিল, এবং সেটা সনদকে কেন্দ্র করে রাজনৈতিক প্রশ্ন, মানে সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে, এটার লিগ্যাল বেসিস নিয়ে, অন্যান্য কিছু এটার মধ্যে যে ডিফারেন্সগুলো আছে সেগুলো মিটিগেট করা হবে কীভাবে, জুলাই যোদ্ধাদের যেভাবে বলা হয় তাদের প্রতি প্রপার জাজমেন্ট করা হয়েছে কিনা, এইসব নিয়ে। তা সত্ত্বেও সরকার বা কমিশন এটা সই করতে গেল। আমি যখন পৌঁছালাম তখন 1:30টার মতো, মোটামুটি পরিস্থিতি শান্ত, কিন্তু আমি ঢোকার পরেই সাউন্ড গ্রেনেড কয়েকটা ফুটলো। গেলাম কাছাকাছি, কিন্তু কাছাকাছি মানে আমি তখন ভেতরে ঢুকে গেছি, রাস্তা দেখছি না। এবং লোকের কাছে ওখানে যারা যারা ছিল তাদের কাছে জিজ্ঞেস করে বুঝলাম, যেহেতু ইতিমধ্যে এনসিপি বলেছে তারা এটা সই করবেন এবং তারা বলেছে তাদের সাথে প্রতারণা করা হয়েছে, ধারণাটা ভেতরে এরকম যে সম্ভবত এনসিপি এই ডেমনস্ট্রেশনটা অর্গানাইজ করেছে। আমি ওখানে যতক্ষণ ছিলাম ততক্ষণ এই ধারণাই ছিলাম। বাইরে বেরিয়ে আসবার পরে বাসায় বসে টিভি দেখেছি, টিভিতে এরকম কোনো স্পষ্ট ধারণাই নেই, এবং তাতে বোঝা যাচ্ছে না, মানুষ কনফিউজ কাদের সাথে ঘটনা ঘটেছে। যে কথা আপনি বললেন যে হাত একটা কৃত্রিম যেটা খুলে পড়ে আছে, এটা ইমোশন মানে এক ধরনের চার্ন করলেও, কিন্তু পরে যখন বোঝা গেছে যে এটা কৃত্রিম, এটা অত বড় সেন্টিমেন্ট তৈরি করে নাই। কিন্তু আমি অনুষ্ঠানটা শেষ হবার পরে যখন ফিরে আসবো তখন মুগ্ধর বাবা হঠাৎ সালাম দিলেন, তার সাথে
সেটার নাম ভুলে গেলাম, বোধহয় মোহাম্মদপুরের একজন শহীদ, তার মা, উভয়ই আমার কাছে অভিযোগ করলেন যে আমাদের জন্যই যদি সনদ হয় তো আমরা এখানে নাই কেন, আমাদেরকে কেন ইনভাইট করা হলো না? জি না, ইনভাইট করা হয়েছে কিন্তু তাদের কিছুই নেই, এখানে প্রপার ট্রিটমেন্ট করা হয়নি। অনেকে অভিযোগও করেছিলেন যে তাদেরকে ইনভাইট করা হয়নি, আসতে দেওয়া হয়নি, এরকম পুরো অনুষ্ঠানটা এত মিসম্যানেজড, এটা বলার মতো না। ধরেন আমাদের সঙ্গে মোস্তফা জামাল হায়দার ছিলেন, উনি 12 দলীয় জোটের কনভিনার, বয়স 80 পেরিয়ে গেছে, মানে তাকে অন্তত আধা কিলো হেঁটে তারপরে রোস্টারে আসতে হয়েছে। পথের মধ্যে মির্জা ফখরুল বেশ অভিমান করতে বললেন যে আপনারা মিনিমাম একটা ট্রান্সপোর্ট অ্যারেঞ্জ করতে পারেননি পর্যন্ত, কি করলেন? তো এতগুলো কথা লম্বা আমি এই জন্য বললাম যে ধরেন এই সরকার জুলাই যোদ্ধাদের বা এনসিপিকে উপেক্ষা করেছে। আমরা তো কিছুদিন আগেও মনে করতাম এনসিপি কিংস পার্টি, আমরা আন্দোলন করেছি, আমরা কথা বলেছি যে যুদ্ধাহত যাকে বলে, যারা এই আপনার জুলাই যোদ্ধা যারা আহত, তাদেরকে প্রপার ট্রিট করা হচ্ছে না, চিকিৎসার ব্যবস্থা করা হচ্ছে না, টেক কেয়ার করা হচ্ছে না ঠিক মতো, বলেছি এগুলো। সরকার তাদের জবাব দেওয়ার চেষ্টা করেছেন। ইচ্ছাকৃতভাবে সরকার তাদেরকে বঞ্চনার মধ্যে ফেলেছেন, উপেক্ষা করেছেন, এরকম ভাবিনি। আর প্রতারণা করেছেন, এরকমও ভাবিনি অনেস্টলি বললে। এখন এই ঘটনাটা কি হয়েছে তার একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং থাকলে, আপনি যেরকম করে বললেন অনেকটা অভিযোগের সুরে, আমি হয়তো এই অভিযোগের সুর আনতে পারতাম। কিন্তু আজকে যেটা হয়েছে, মানে সমস্ত ত্রুটি বিচ্যুতি সত্ত্বেও আমি মনে করি এটা হওয়া দরকার ছিল। কারণ ফ্যাসিবাদ থেকে বেরিয়ে গণতন্ত্রের মানে পাদপীঠে পা রাখবার জন্যে আপনাকে অবশ্যম্ভাবী রূপে একটা নির্বাচনী প্রক্রিয়ায় যেতে হবে, এবং সেটার জন্য জুলাই সনদ মাস্ট ছিল, উইথ অল দ্য লিমিটেশনস অলসো। ব্লক হওয়ার কোনো সুযোগ নাই, এটা ব্লকড হওয়ার চাইতে পাস হয়েছে, সেটা ভালো হয়েছে। সেদিক থেকে আমি মনে করি মানে সরকারের তো ধরেন আয়ু কতদিন এবং তাদের রেসপন্সিবিলিটি বা কতখানি, তারা তো এরকম একটা অ্যাটিটিউডের মধ্যে আছে, যত তাড়াতাড়ি পারি বেরিয়ে যেতে পারলে বাঁচে। আমাদের নিজেদের দায়িত্ব নিয়েই এখন কথা বলতে হবে, আমরা কিভাবে বিল্ড করতে পারি আমাদের ফিউচার। জি, অনেক অনেক ধন্যবাদ আপনার কাছে। আমরা আবারও আসবো। সরোয়ার তুষার, আপনার কাছে আসতে চাই। এনসিপি জুলাই সনদে সই না করার সিদ্ধান্তকে দুঃখজনক বলে মন্তব্য করেছেন ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ। জুলাই সনদ অনুষ্ঠানে না যেয়ে এবং সনদে স্বাক্ষর না করে আসলে এনসিপি কি বার্তা দিতে চায়? আপনাকে ধন্যবাদ। আমরা সাইন করব না এই কথা আমরা বলি নাই। গতকালও আমরা সংবাদ সম্মেলন করে পরিষ্কার করে বলেছি যে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ, এটা টেক্সট দেখব এবং রূপরেখাটা কি, সনদ থেকে সংস্কার থেকে শুরু করে আগামী ফেব্রুয়ারি যে নির্বাচন, এই নির্বাচন পর্যন্ত সরকারের রূপরেখাটা কি সেটা আমরা দেখব লিখিত, তারপরে আমরা সাইন করব। ঠিক আছে? কারণ আদারওয়াইজ এটা একটা নিষ্প্রাণ আনুষ্ঠানিকতা হবে, এবং শুধু আনুষ্ঠানিকতায় অসুবিধা ছিল না, ফিতা কাটার মতো তো অনেক ব্যাপার ঘটে, কিন্তু প্রতারণা করা হয়েছে। ইতিপূর্বে ঘোষণাপত্রের সময়ও একরকম টেক্সট দেখানো হয়েছে, আরেক রকম টেক্সট পাঠ করা হয়েছে, রাতের অন্ধকারে এগুলো চেঞ্জ করে ফেলা হয়েছে, অনেকগুলো ব্যাপার ঘটেছে। এখন ধরেন আমরা সমস্ত রাজনৈতিক দল লম্বা সময় এই কমিশনে বসে ঠিক করলাম যে রূপরেখাটা কি। রূপরেখা কিন্তু সেটেলড, যে জুলাই সনদ আদেশ হবে, তারপরে গণভোট হবে, তারপরে আপনার আগামী নির্বাচনে যারা যে সরকারটা বা যে পার্লামেন্ট হবে তারা কিছু সময়ের জন্য দ্বৈত ভূমিকা থাকবে, তাদের একটা কনস্টিটিউয়েন্ট পাওয়ার দেওয়া হবে, কারণ সংবিধানে মৌলিক পরিবর্তন করতে হবে। এটা পুরো জাতি দেখেছে, আপনারা দেখেছেন, এটা সেটেলড ইস্যু এবং এটা সবাই একমত হয়েছে। তাহলে আপনি এটা অঙ্গীকারনামায় লিখবেন না কেন? মানে অঙ্গীকারনামা যেটা আসলো সেখানে তো এই কথাটা লেখা থাকতে হবে, তাহলে আমরা সাইন করতে পারি। কারণ আদারওয়াইজ যেটা হবে, বাংলাদেশের ইতিহাস থেকে আমাদের যে বলতে পারেন এক ধরনের ট্রমা আছে, এবং এই নিকট অতীতেও যে ঘটনাগুলো ঘটেছে, যে আমরা সাইন করলাম, পরবর্তীতে বলা যে না এটা তো আসলে মানে বলা হয়েছিল মৌখিক কথার অত গুরুত্ব নাই, আসলে এভাবে করা যাচ্ছে না। এটা যদি এরকম হয় তাহলে তো কিছু করা থাকবে না। এবং আমরা দেখেছি যে রাতারাতি কথা ভুল পাল্টে ফেলা হয়। তো আমাদের সম্মানিত সহসভাপতি ঐক্যমত্য কমিশনের, আমরা তাকে শ্রদ্ধা করি, তিনি যথেষ্ট পরিশ্রম করেছেন আসলে এই পুরো প্রক্রিয়াটাকে তুলে আনার জন্য, তিনি অবশ্যই ধন্যবাদ পাবেন জাতির। কিন্তু এখানে খুব সঙ্গত কারণে যে জিনিসটা গত 2 দিন ধরে ওনারা আমাদের সাথে যে চেষ্টাটা করেছেন, মান্না ভাই কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে জরুরি বৈঠক রাখা হয়েছিল। তো আপনি নিশ্চয়ই ডক্টর মোহাম্মদ ইউনূস বা প্রধান উপদেষ্টাকে নিয়ে জরুরি মিটিং করতে পারবেন না। উনি থাকলে কোনো মিটিং হয় না। উনি থাকলে, উনি একজন সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি, উই অল রেসপেক্ট হিম। উনি কথা বলেন, আমরা শুনি, কিংবা ওনার সামনে গিয়ে আমরা আমাদের কিছু মতামত দিতে পারি। কিন্তু এটা জরুরি মিটিং বলতে যেটা হয় যে একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে এবং আপনাকে জিনিসটা ডিল করতে হবে, দাবি দাওয়াগুলো আসলে সেই ধরনের মিটিং এটা হবে না। তার মানে হচ্ছে যে প্রথমে আসলেই জরুরি মিটিংয়ের প্ল্যান ছিল,
এবং পরবর্তীতে ওনাদেরকে এই ধরনের একটা ধারণা দেওয়া হয়েছে যে সেটা সেটেল হয়ে গেছে, কিন্তু যেহেতু আপনাদেরকে ডেকে ফেলা হয়েছে তাহলে আসেন প্রধান উপদেষ্টার উপস্থিতিতে কিছু কথাবার্তা হোক, একটা আনুষ্ঠানিকতার আবারও একটা আনুষ্ঠানিকতা। এই জিনিসগুলো এই সরকার করে থাকে এবং এই সরকারকে আমরা একটা ঐতিহাসিক প্রয়োজন বাংলাদেশে, এই জন্য সবাই সমর্থন করছি। এবং আপনি দেখেন মান্না ভাইয়ের মতো সিনিয়র পলিটিশিয়ানও কিন্তু বললেন যে আমাদেরকেও সামনে ভাবতে হবে কীভাবে কী করবো। মানে এই সময়টার জন্য এই সরকারই একমাত্র ব্যাপার না, আমাদেরও ভূমিকা আছে বা আমাদেরও ইয়ে আছে। এখন আজকে যেটা এই যে এনসিপি করেছে এই কাজটা, যেমন এরকম একটা ইমপ্রেশন দেওয়ার চেষ্টা করা হয়েছে। আপনি দেখতে পেয়েছেন যে এখানে শহীদ মুগ্ধর বাবা ছিলেন, অন্যান্য শহীদের বাবা ছিলেন, এটার সাথে আমাদের কোনো ন্যূনতম সম্পর্ক নাই। আমরা যাই নাই, বাস যাই নাই। কেন যাই না আমরা সেটা বলেছি, কারণ এটা ওই জিনিসটা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা সাইন করব না। এখন একটা জিনিস দেখেন, গত এই যে যেই আলী রিয়াজের যেটার কথা আপনি বললেন, যে তিনি যেখানে বলেছেন যে দুঃখজনক, ওই সংবাদ সম্মেলনে উনি বলেছিলেন যে সনদের টেক্সট আর এই মুহূর্তে সংশোধন করা সম্ভব না। মানে আমরা যখন বললাম যে আপনি বাস্তবায়ন পদ্ধতিটা লেখেন, আদেশটা পরে দেন, অসুবিধা নাই, কিন্তু এই প্রক্রিয়া আমরা বাস্তবায়ন করবো এটা লেখা থাকতে হবে। এটা আমরা বললাম যখন, তখন তারা উত্তর দিলেন যে এখন আর মানে সংশোধন করার সুযোগ নাই। তিনি আরেকটা কথা বলেছেন, আমি একটু যদি আপনাকে একটু এই জায়গাটা একটু ইন্টারাপ্ট করি। কমিশন সনদ সইয়ের পর বাস্তবায়ন প্রস্তাব জমা দেবে। হ্যাঁ। তো বাস্তবায়ন প্রস্তাব জমা দেওয়ার পর কি তাহলে আসলে এনসিপি কি আবার প্রস্তাব জমা দেয়, অসুবিধা নাই, কিন্তু এটা তো আলোচনা হয়েছে, তো আলোচনা হয়ে ঐক্যমত্য হয়েই তো মানে কমিশনের মিটিং প্যাক আপ হয়েছে। এখন আমরা এই কথাটা লেখা থাকতে হতো, ঠিক আছে। এখন তখন আমাদেরকে বলা হলো যে এই মুহূর্তে আর সনদের সংশোধন করার সুযোগ নাই, টেক্সটের সংশোধন করার সুযোগ নাই। তো এখন যখন আহত এবং জুলাই যোদ্ধা কিংবা শহীদ পরিবারের পক্ষ থেকে যখন গিয়ে বিক্ষোভ করা হলো, সেই বিক্ষোভের মুখে উনি তো ক্ষমা চাইলেন, দুঃখ প্রকাশ করলেন, করার পরে 5 নম্বর ধারায় সংশোধনী আনলেন। এটা কিভাবে সম্ভব হলো? তার মানে ওনারা চেয়েছেন যে এনসিপি একটা ঝামেলা করুক। আমরা যেহেতু রাজনৈতিক অবস্থান প্রকাশ করেছি, মানে আমরা এটা ছাড়া আমরা যেতে অপারগ, এই জিনিসটা যদি নিশ্চিত না করে তাহলে আমরা যেতে অপারগ। এটা একটা রাজনৈতিক স্ট্যান্ড এবং এটা একটা রাজনৈতিক বক্তব্য। ওনারা সম্ভবত এই ভদ্র রাজনৈতিক পজিশন পছন্দ করেন, ওনারা একটা ঝামেলা চান, ঝামেলা করলে ওনারা ঠিক করবেন, আদারওয়াইজ ঠিক করবেন। এটা দেখা গেল এখানে, তাই না? তারা বলছিলেন যে আপনারা যে দাবিগুলো তুলেছিলেন সেগুলো তো বাস্তবায়ন করা হয়েছে, তাহলে কেন কোনটা বাস্তবায়ন করা হয়েছে? আমরা তো না, এটা বললেই হবে না। আমরা আপনার কি জুলাই সনদ কি বাস্তবায়ন হয়ে গেছে? জুলাই সনদ বাস্তবায়ন হয় নাই। আমরা বলেছি যে আপনি কিভাবে বাস্তবায়ন, কথাটা খুব সিম্পল, কিভাবে বাস্তবায়ন করবেন যেটা আপনি সারা জাতিকে সাক্ষী রেখে একমত হয়েছে সকল রাজনৈতিক দল, এই কথাটা লেখা থাকবে না কেন? লেখা না থাকার মধ্যেই তো একটা সমস্যা আছে, মানে পরবর্তীতে এটা বাস্তবায়ন ওই পদ্ধতিতে না যাওয়ার। এবং দেখেন এখানে আমাদের ফার্ম অবস্থানটা কি, আমরা এটাকে এই জুলাই সনদকে অষ্টাদশ সংশোধনী হিসেবে দেখতে চাই না। বাংলাদেশে 17টা সংশোধনী হয়েছে, এটাকে আমরা 18 নম্বর সংশোধনী হিসেবে দেখতে চাই না। কারণ সংশোধনী মানেই হচ্ছে 72-এর সংবিধানের বেসিক স্ট্রাকচারটা অক্ষুণ্ণ থাকছে, পরবর্তীতে এই সংশোধনী ওই 72-এর বেসিক স্ট্রাকচারের কোষ্টি পাথরে এটা যাচাই হবে এবং চ্যালেঞ্জ হওয়ার সুযোগ থাকবে। আমি একটা ঐতিহাসিক উদাহরণ দিই। জিয়াউর রহমান সাহেব ক্ষমতায় আসলেন, আসার পরে তিনি প্রোক্লেমেশন অর্ডার দিয়ে অনেকগুলো সংবিধান পরিবর্তন করেছেন। উনি কিন্তু 5ম সংশোধনীর মধ্য দিয়ে সংবিধান পরিবর্তন করেন নাই, সংবিধান পরিবর্তন আগেই করেছেন। যে সংবিধান পরিবর্তনগুলো তিনি আগে করেছেন সেগুলো তিনি পরবর্তীতে 5ম সংশোধনীতে এসে জাস্ট কনস্টিটিউশনালাইজ করেছেন। এবং আজকে দেখেন এটা সীমাবদ্ধতা কোথায়। উনি ওই প্রোক্লেমেশন অর্ডার, তারপর গণভোট ইত্যাদি করার পর এটাকে যখন আবার সংশোধনীর ছোট খোপের মধ্যে ভরেছেন, তার পরিণতি হচ্ছে আওয়ামী লীগ সরকার এসে 5ম সংশোধনীকে বাতিল করে দিয়েছে। আজকে পর্যন্ত 5ম সংশোধনীর মানে স্ট্যাটাস হচ্ছে এটা অবৈধ। বিএনপি আসলে আবার রিভাইভ করবে সেটা অন্য প্রশ্ন, কিন্তু এইটাই হচ্ছে সমস্যা। যদি আপনি 72-এর বেসিক স্ট্রাকচারটাকে অক্ষুণ্ণ রাখেন, এই সনদের মধ্যে যেটা এখানে আছে, এই সনদের মধ্যে বহু প্রস্তাব আছে, অন্তত 57টা ধারা হলো সংবিধান সম্পর্কিত। তার মধ্যে বহু ধারা আছে যেগুলো এই সংবিধানের বেসিক স্ট্রাকচারকে পরিবর্তন করে বা ভায়োলেট করে বা আউটলিভ করে। সেটাকে আপনি সংশোধনী খোপের মধ্যে ঢোকালে আবারও কিন্তু একই জিনিস হবে, মানে কখনো না কখনো। আমরা এই জিনিসটার ক্ষেত্রেই বলেছিলাম যে সাংবিধানিক ভিত্তি নিশ্চিত করেন। ওই কারণেই কিন্তু আদেশের কথা এসেছে, গণভোটের কথা এসেছে এবং ওই সংশোধনী মডেলে না গিয়ে সংসদের যে ডুয়েল রোল এই মডেলে যাওয়া হয়েছে। এবং এটা করার মানে হচ্ছে পরবর্তীতে এটা কিন্তু আদালতে চ্যালেঞ্জ করা হবে না। তো এই যে জিনিসটা যে আমরা একমত হলাম, আমাদের ঐতিহাসিক অভিজ্ঞতা থাকার কারণে যে আমরা ভিন্ন একটা পথ এবং মোস্ট অ্যাকুরেট পথ গ্রহণ করলাম, এটা আপনি লিখবেন না কেন? এটা না লেখার মানেই হচ্ছে এটা পরবর্তী পার্লামেন্টের কাছে আপনি নেওয়ার চেষ্টা করবেন। সেক্ষেত্রে আপনাদের এখন নতুন পদক্ষেপ কি হবে? আমরা কমিশন মেয়াদ বাড়িয়েছে, আমরা এখনো বলছি যে আমরা যদি বাস্তবায়ন পদ্ধতির ব্যাপারে তারা যদি আমাদেরকে আশ্বস্ত করেন এবং যদি আমাদেরকে টেক্সটটা, যে খসড়া টেক্সট যেটা তারা প্রস্তাব করবেন সেটা আমাদেরকে দেখান, অবশ্যই আমরা সাইন করব। আমরা আনুষ্ঠানিকতায় যোগ দিই নেই, কারণ এই নিষ্প্রাণ আনুষ্ঠানিকতায় যোগ দেওয়াটা আমরা মনে করি না যে এটা কোনো, যদি কোনো কাজে না আসে তাহলে কোনো প্রয়োজন আছে। কিন্তু তারা আমাদেরকে টেক্সট দেখালে অবশ্যই আমরা 31 এই মাসের মধ্যে, অক্টোবরের মধ্যে আমরা সাইন করব যে কোনো সময়, সেটা অসুবিধা নেই। কিন্তু আগে আমাদেরকে এটা নিশ্চিত করতে হবে, এটা নিশ্চিত না করে আমরা মানে স্বাক্ষর করতে চাচ্ছি না। অনেক ধন্যবাদ স্যার। তুষার, আপনার কাছে আবার আসবো। গাজী এম এস তামিম, জুলাই সনদ তো আজকে সই হলো, আপনি নিশ্চয়ই সেখানে উপস্থিত ছিলেন, এবং জুলাই সনদ বাস্তবায়নের পথটা আসলে কতখানি মসৃণ বলে আপনার কাছে মনে হয়? পাশাপাশি যদি এর আইনি ভিত্তিটা যদি আপনি একটু বলেন। জি, শুরুতেই আপনার
চ্যানেলের সকল দর্শককে আসসালামু আলাইকুম। আমরা খুব হতাশার কথা অনেকক্ষণ ধরে শুনলাম। তো আমার যেটা মনে হচ্ছিল যে আমাদের প্রবীণ রাজনীতিবিদ এবং এদেশের বরেণ্য ব্যক্তিত্ব মান্না সাহেব যেটা বলতে চাচ্ছিলেন কিন্তু বলতে পারেননি, আমি ওইটা দিয়ে শুরু করি। যে এদেশে এই দীর্ঘ ফ্যাসিবাদের পর এরকম একটি প্রায় 30টি রাজনৈতিক দল একই স্টেজে বসেছেন, সেটা আমরা প্রত্যক্ষ করেছি। আমরা এটা দেখেই খুশি সাধারণ মানুষ হিসাবে, এবং একটি কাগজে সকলে সই করেছেন, এটাতেও আমরা খুশি। এরপরে আমরা বাস্তবায়নেরটা দেখব। আসলে আমাদের সংবিধানের 7-এর ক ধারায় এই যে লাস্ট গভর্নমেন্ট যেটা ঢুকিয়ে দিয়ে গিয়েছে, এটা এখনও এই দেশের সংবিধানে রয়েছে। তার মানে হলো 5 আগস্ট থেকে এখন পর্যন্ত যা যা হচ্ছে তার কোনো ভিত্তি এই সংবিধানে নেই, এবং সবই সংবিধানকে ভঙ্গ করে হচ্ছে। আমাদের হাতে কি আছে? আছে শুধু অ্যাপিলেট ডিভিশনের একটা রেফারেন্স, এবং এই রেফারেন্সটা দিয়েছেন অ্যাপিলেট ডিভিশনের তৎকালীন জাজরা, যারা এই রেফারেন্সটা দিয়ে আবার পালিয়ে চলে গেছেন। পালিয়ে গিয়ে যার যার ঘর থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। সেরকম একটা রেফারেন্সের উপরে ভিত্তি করে আমরা চলছি। আমাদের হাতে আর কিচ্ছু নেই। আমরা বাকি যাই করছি না কেন, আমাদের আশা একটাই যে ভবিষ্যতে এটার একটা লিগ্যালাইজ করা হবে। তো সেই দাবিটাই মনে হয় এনসিপি করছেন, সেই দাবিটা প্রত্যেকটা মানুষ করছেন, এবং কিভাবে করলে এটা সহজ হয় সেই পথটা খোঁজা হচ্ছে। তো আমি মনে করি যে এটা তো প্রথম না এরকম সংকট আমাদের। এই সংকট আমরা 71-এ একবার ফেস করেছি, সুন্দরভাবে কাটিয়েছি। এরপরে 75-এ একবার এরকম হয়েছে, 90-তে একবার হয়েছে। অতএব আমাদের হাতে এরকম উদাহরণ আছে। তারপরেও কেন আমরা এই সংকট থেকে সকলেই একমত হয়ে উত্তরণ হতে পারছি না? তার ক্ষেত্রে আমি যতটুকু দেখতে পাচ্ছি সেটা হলো, সামনে যারা ক্ষমতায় আসবেন মনে করছেন, তারা শুধু তাদের স্বার্থটাই বেশি দেখছেন। আমি একটু পরিষ্কার করেই বলতে চাই এটা, যে ওখানে আমরা ক্ষমতায় বসার পরে আমরা আমাদের মতো করে সাজাবো, এটাই মনে হয় সকল রাজনৈতিক দলগুলো ভাবছেন। যে এখন আমরা কারো হাতে বন্দী হতে চাই না, কোনো অঙ্গীকার, কোনো কন্ট্রাক্ট, কোনো এগ্রিমেন্টে আটকে যেতে চাই না, বরং আমরা সেখানে যাওয়ার পরে, ক্ষমতায় যাওয়ার পরে আমাদের মতো করে করব। হয়তো উদ্দেশ্য সৎ, কিন্তু এখন বন্দী হতে চান না কারো কথায়, কারো কাছে, সেরকম হতে পারে। কিন্তু আমি মনে করি যে যারাই এখানে আসছে, উদ্দেশ্য সকলেরই সৎ, উদ্দেশ্য সকলেরই জুলাইকে স্বীকৃতি দেওয়া, কিন্তু পদ্ধতিটা মনে হয় এক একজন এক এক রকম করে যাচ্ছে। আর এক্সিকিউশনটাকে যদি আপনি বলতে চান, সেটা হলো, আমি মনে করি, আমার একদম ব্যক্তিগত চিন্তা, সেটা হলো এই ইন্টারিম গভর্নমেন্টের হাতেই এর এক্সিকিউশনটা করে যেতে হবে। আর রাজনৈতিক দলদের যারা আসবেন ক্ষমতায়, তাদের হাতে এটা ছেড়ে দিতে হবে যে বাকি অংশটা যেন ওনারা করে। সংস্কার অথবা পূর্ণতা তো এই অল্প সময়ের মধ্যে সম্ভব না। যেন একটা মিনিমাম লিগাল ভিত্তি যেন এটা থাকে। এটা আমি মনে করি এদেশের প্রত্যেকটা মানুষ এখন যারা যে অবস্থানে আছে, রাষ্ট্রীয়, বিশেষ করে যারা আমরা রাষ্ট্রীয় কোনো না কোনো সরকারের দায়িত্বে আছি, আমরা মনে করি যে অ্যাড ইন্টারিম গভর্নমেন্টের হাতে এটা শুরু হওয়াটা উচিত। এটা মিনিমাম লিগাল ভিত্তিটা হওয়া উচিত, এটা আমি মনে করি। অনেক ধন্যবাদ গাজী এইচ.এম. তামিম, এবং আপনাদের দুজনকে ধন্যবাদ। আপনারা থাকবেন আমাদের সাথে। ছোট্ট একটা বিরতি নিয়ে আমরা আবারও ফিরে আসছি। দর্শক, আমাদের ছোট্ট একটা বিরতির সময় হলো, ফিরছি একটু পর। অতিথিরা রয়েছেন, নিশ্চয়ই সাথে থাকবেন। বিরতির পর আরও একবার স্বাগত ইস্পাহানি মির্জাপুর চা নিবেদিত মুক্ত কণ্ঠে, সাথে রয়েছি মোহাম্মদ ইমতিয়াজ। আমরা কথা বলতে চাই আবারও মাহমুদুর রহমান মান্না, আপনাকে দিয়ে শুরু করবো আবারও। গণভোটের বিষয়ে তো মোটামুটি সবগুলো দল একমত হয়েছে। একটু জানতে চাইবো যে এই গণভোটটা আসলে কিভাবে হবে এবং কোন প্রক্রিয়া বাস্তবায়ন হবে, এবং কোন কোন বিষয়গুলো সেখানে থাকবে আর কি, একটু যদি বলেন। এইটা নিয়ে অনেক কথা হয়েছে আমাদের মধ্যে। নর্মালি ধরেন গণভোট কি ইয়েস নো হয়তো, জি, তার মানে আপনার কাছে চয়েস আইদার ইয়েস অর নো এই থাকে। কিন্তু আমরা ঐকমত্য করবার কথা বলে যে চর্চাটা করেছি, সব বিষয়ে ঐকমত্য হয়নি, ঠিক দিয়ে এবং নোট অফ ডিসেনশন দেওয়া হয়েছে। এবং এই ডিসেন্ট এরকম নয় যে আপনারা সবাই মিলে সিদ্ধান্তটা নিচ্ছেন, আমি এটা ঠিক মনে করছি না, বাট ইউ গো অ্যাহেড, তা না। আমি ডিফার করছি, আসলে এটা ভিন্ন মত, কিন্তু নোট অফ ডিসেন্ট বলে চালালাম। এখন এইটার উপরে গণভোট হবে কীরকম করে, এইটার প্রস্তাবনা আমি যতদূর বুঝেছি তা হচ্ছে দুই পক্ষে দুই রকম করে রয়েছে। একটা হচ্ছে যেগুলোতে আমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু আমরা মোটামুটি একমত আছি
যার জন্য কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট লাগবে সেগুলো গণভোট হবে। যেগুলো কোনো কনস্টিটিউশনের বেসিক পয়েন্ট টাচ করছে না সেগুলো নিয়ে তো কোনো কিছুর দরকার নেই। কিন্তু যেটা ডিসেন্ট আছে সেইটা পরে পলিটিক্যাল একটা প্রসেসের মধ্যে গিয়ে করতে হবে। এরকম নয় যেরকম বিএনপির পক্ষ থেকে প্রপোজাল করা হয়েছে যে একটা প্যাকেজ করা হবে। ইটস লাইক মানে কিপ অল দি কন্ট্রাডিকশনস ইন ওয়ান বান্ডল, একটাই বান্ডল, একটা প্রপোজাল। এটা ইয়েস তা নো বলেন, ভেতরে যাই আছে থাক, পরে আমি ওপেন করবো। এটা হানা যখন হয়ে গেল তার মানে সনদের পক্ষে একটা রায় হয়ে গেল, খোলার পরে দরকার লাগলে সেকেন্ড আবার গণভোট করব। মানে আমি খুব বিনয়ের সাথেই বলি, আমি বিনয়কে সত্য কথা যে আমি অত কনস্টিটিউশন এক্সপার্ট নই, আমার কাছে বিষয়টা একটু অসম্ভব মনে হয়েছে। এটা কীরকম করে হয়, মানে এমন যদি হতো যে দুটো তিনটে ইস্যু আছে তা না, 10টা পয়েন্টের ডিফারেন্স আছে, তার মধ্যে 5টাতে আপনি হ্যাঁ মনে করেন, 5টাতে না মনে করেন, তো ভোট দেবেন কীরকম করে? ব্যাপারটা সেটেল হয়েছে বলে আমার মনে হয় না। ওই ঝামেলা ওই জায়গাতে রয়ে গেছে। এবং সেক্ষেত্রে নোট অফ ডিসেন্ট যারা দিয়েছেন তারা পরবর্তীতে যখন ক্ষমতায় আসবেন তারা তো শুরুতেই না বলেছেন, পরবর্তীতে নিশ্চয়ই এটা বাস্তবায়ন হবে না। তো সেক্ষেত্রে আসলে কি করণীয় থাকবে? না হলে না হবে, আপনি তো ওই পার্লামেন্টকে ডিকটেট করতে পারবেন না। মানে আজকে যেটা হলো না সেটা তখন বলবেন যে না এই যে আমাদের রেজলিউশন ছিল তো আমাদের করতে হবে, তা তো বলতে পারবেন না। সো ওইটা ওইখানেই মরে যাবে। অথবা তারা যদি মনে করেন যে তারা চেঞ্জ করবে তখন হয়তো করতে পারে। এটার ফেট এই জন্যে অনেকখানি অনিশ্চিত থাকে এবং এর মধ্যে অনেকগুলো বেসিক জিনিস আছে। মানে আমরা প্রধানত কী চেয়েছি, যাতে রিটার্ন অফ ফ্যাসিজম বিকামস ইম্পসিবল। যা যা ক্লজ আছে কনস্টিটিউশনের মধ্যে যেটা ওই ধরনের রিটার্নকে সম্ভব করতে পারে সেগুলো বন্ধ করে দেবো আমরা। কিন্তু এইখানে এরকম বিষয় আছে যেগুলোতে আপনি ডিফার করছেন না, ওই জায়গায় দেবেন না। লাইক ডিসেন্ট্রালাইজেশন, প্রাইম মিনিস্টারতে ক্ষমতা কমে গেল, অথবা তার যে অ্যাপয়েন্টমেন্টের ক্ষমতা আপনারা বলেছিলাম কনস্টিটিউশনাল কাউন্সিল করবার কথা, সেটাতে তারা এগ্রি করছে না। এইরকম অনেকগুলো জায়গা আছে। ওনাদের প্রপোজাল হচ্ছে যে এইটা পরবর্তীতে আমরা যখন ইলেকশন করব তখন আমাদের ইলেকশন ম্যানিফেস্টোতে থাকবে, মানুষ যে রায় দেবে তার ভিত্তিতে আমরা তখন সেইটা চেঞ্জ করব। বুঝতে পেরেছি। মানে ভাই 1990-তে তো একটা সনদ হয়েছিল, তো সেটাকে বলা হয়েছিল যে 3 জোটের রূপরেখা নামে একটা ইয়ে ছিল, যদিও সেগুলো বাস্তবায়ন আসলে হয়নি। তো এবার কি বাস্তবায়ন হবে কিনা আপনার কাছে জানতে চাই, পাশাপাশি একটু পার্থক্যটা জানতে চাইবো এবারের এবং পার্থক্যের ব্যাপার হচ্ছে যে অনেকগুলো বিষয় তো আলোচনার মাধ্যমে আমাদের নিষ্পত্তি হয়েছে, সেগুলো আমরা করে ফেলতে পারি। বেশ কিছু বিষয়ে আমাদের একভাবে নিষ্পত্তি হয়েছে, আমরা একমত আছি, কিন্তু সেটা অ্যামেন্ডমেন্ট লাগবে বা কনস্টিটিউশনাল র্যাটিফিকেশন লাগবে, যেহেতু বেসিক জিনিস টাচ করে, সেটা আমি মনে করি করা যাবে। কিন্তু এখানে যেটা বললাম আমি এখন, এই জিনিসটা কোন প্রক্রিয়ায় করা যাবে, এটা কনস্টিটিউশন এক্সপার্টরাও যে মত দিয়েছেন আমার কাছে স্যাটিসফ্যাক্টরি মনে হয়নি সেগুলো। ওটা আমি বলতে পারবো না আসলে। আমি একটা বানিয়ে বললে তো হবে না। মানে যেটা বললাম আমি যে 10টা পয়েন্টে 3 রকম অপিনিয়ন, তো ওটার ইয়েসটা ভোট হবে কেমনে? সেক্ষেত্রে মেবি বিএনপি যেটা বলছে সেই প্রসেসটা কারেক্ট হলেও হতে পারে, কিন্তু ওতে একটা কাম্বারসাম লেন্দি প্রসেস, যেটার আউটকাম হওয়া ডিফিকাল্ট হবে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা সরওয়ার তুষার আপনার কাছে একটু আবারও আসি। জুলাই সনদের আইনি ভিত্তি দেওয়ার আগেই জামাত স্বাক্ষর করলো কেন, এমন একটা প্রশ্ন করা হয়েছিল জামাত নেতা ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ তাহেরকে। তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার প্রতি আস্থা রেখেই জুলাই সনদে স্বাক্ষর করেছে জামাত, বিএনপিও একই আস্থা ছিল বলে তারা স্বাক্ষর করেছে, এনসিপি কেন আসলে আস্থা রাখতে পারলো না? না, এটা তো ব্যক্তির উপর নির্ভর করাটা আমরা মনে করি না যে ঠিক। মানে আপনি আমাকে, যেমন এটা কমিশনের কথাটা এসেছে, বিশেষত বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে আপনারা আস্থা রাখেন আমাদের উপরে। তো এই চিন্তাটার মধ্যে একটা মানে প্রবণতা আছে যে আমরাই সরকার গঠন করব এবং আমরা শুধু সরকার গঠন করবো না, 2/3 পাবো। আপনি দেখবেন বিএনপির প্রত্যেকটা পজিশন, বিএনপির প্রত্যেকটা পজিশনের পেছনে এই দুটো অনুমান কাজ করেছে যে আমরা সরকারে যাচ্ছি এবং শুধু সরকারে যাচ্ছি না, আমরা 2/3 গঠন করব। কারণ এটাকে মাথায় রেখেই তারা সমস্ত তাদের যে সিদ্ধান্তগুলো সেটা নিয়েছে। আমার কাছে আমি লম্বা সময় সেখানে যাওয়ার ফলে এবং তাদের যুক্তিতর্কগুলো দেখার ফলে আমার এটা মনে হয়েছে আর কি। প্রধান উপদেষ্টা অবশ্যই একজন সম্মানিত ব্যক্তি, বিশ্ববরেণ্য ব্যক্তি, এবং তিনি আমাদের ডাকে সাড়া দিয়ে বাংলাদেশকে আসলে এক অর্থে উদ্ধার করেছেন, এটা সত্য।
কিন্তু এটা তো আস্থার বিষয় না, মানে পদ্ধতিটা যদি আমরা লক না করি, তারপরে প্রধান উপদেষ্টা চাইলেও সেটা না থাকতে পারে পরবর্তীতে। মানে উনি চাইলেন যে এই পরিবর্তনগুলো টিকে থাকুক, কিন্তু ভুল পদ্ধতির কারণে আমরা সেগুলো ধরে রাখতে পারলাম না। তাহলে এত যে পরিশ্রম এবং এত যে গণ-অভ্যুত্থানে এত যে রক্তপাত, আপনি একটু প্রশ্ন করলেন না যে 3 জোটের রূপরেখার সাথে কি পার্থক্য, আমি মনে করি আমার মান্না ভাই আমাদের খুব সিনিয়র এবং সম্মানের, দুটো মেজর পার্থক্য আছে। একটা হচ্ছে ওটা ছিল একটা রাজনৈতিক দলগুলোর মধ্যে কমিটমেন্ট, এবং এর ফলে খুব সহজেই তারা এটা বাস্তবায়ন না করলেও পারে, কারণ আপনি এটা পরে সরকারের কাছে দিয়ে দিয়েছেন। বাস্তবায়ন হয়নি। হ্যাঁ, হয় নাই। মানে ওই একটা জিনিস যে প্রেসিডেন্সিয়াল সিস্টেম থেকে প্রাইম মিনিস্টারিয়াল সিস্টেমে চলে আসা, সেখানে আবার ওই যে এককেন্দ্রিক ক্ষমতা কাঠামো এটাকে অক্ষুণ্ণ রাখা, দুটো ঘটনাই তো ঘটেছে। কিন্তু এবারে যে জুলাই সনদ, তার সাথে ওটার একটা মেজর পার্থক্য হচ্ছে, এটা এই জুলাই সনদটা শুধু রাজনৈতিক দলিল না, শুধু রাজনৈতিক সমঝোতার দলিল না। এটা হচ্ছে বাংলাদেশে আপনি একটা শাসনতন্ত্রের বা শাসনতান্ত্রিক গণতন্ত্রায়ন করতে চান, যেটা করতে হবে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। এটা আমরা বলতে পারি যে আমাদের শাসনতান্ত্রিক একটা গণতান্ত্রিক চেঞ্জ দরকার, যেটাই হবে আমাদের পরবর্তী মেঘনা কার্টা, কিন্তু এটা করতে হবে আপনাকে রাজনৈতিক সমঝোতার ভিত্তিতে। ফলে জুলাই সনদ আর 3 জোটের রূপরেখা এক জিনিস না, এবং 3 জোটের রূপরেখার ওই এক্সপিরিয়েন্সটা আছে বলেই কিন্তু এখন পদ্ধতির প্রশ্নে এত মানে জোর দিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, এবং এনসিপি তো অবশ্যই দিচ্ছে। ফলে এই কারণে আমরা ব্যক্তির উপর, একজন ব্যক্তি ভালো কি মন্দ তার উপরে আমরা নির্ভর করতে চাই নাই এই পদ্ধতির প্রশ্নে। আমরা মনে করছি প্রসেসটা একটা রিটেন প্রসেসের মধ্যে হতে হবে, যে আপনি খারাপ হন আর ভালো হন, আপনি বাইরে যেতে পারবেন না। পরের সরকারের আস্থার উপর আমরা কেন মানে আস্থা রাখতে হবে কেন? পরের সরকারের গুডউইলের উপর আস্থা রাখা, এটা তো হচ্ছে যে আমরা মানে তার উপর আস্থা রাখলাম, কিন্তু পদ্ধতিটা যদি এরকম হয় যে আপনি এর বাইরে যেতে পারবেন না, যেমন আমরা যদি এখন সংবিধান সম্মত করি এই ব্যাপারটাকে, যে 10 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী হতে পারবে না একজন ব্যক্তি, 2 মেয়াদ, তাহলে এটা তো আস্থা রাখা না রাখার ব্যাপার না, এটা 10 বছর কেউ থেকেছে মানে এরপর থাকতে পারবে না, এটা সংবিধানে লেখা আছে। তো ওই রকম জিনিসই আমরা চাচ্ছি, এবং সেটা প্রায় সবাই একমত হয়েছে। কিন্তু ওইটা আপনার যদি সনদের মধ্যেই উল্লেখ না থাকে, এটা তো হিস্টোরিক্যাল ডকুমেন্ট। 30 বছর পরে যখন কেউ ওই সনদটা পড়বে, সে কিভাবে বুঝবে যে এই বাস্তবায়ন পদ্ধতিটা এইভাবে করা হয়েছিল? এটা তো একটা খুব ঘোরতর ব্যাপার। মানে ঘোষণাপত্র একজন আপনি দিলেন, মুক্তিযুদ্ধের সময় দেওয়া হলো, কে ঘোষণাপত্রটা দিয়েছে সেটার নাম ধরেন ঘোষণাপত্রের মধ্যে নাই, তাহলে ব্যাপারটা কিরকম হবে? তো এই কারণে আমরা বলেছি যে এই জিনিসগুলো খুব গুরুত্বপূর্ণ, এবং অবশ্যই আমরা প্রধান উপদেষ্টার উপর আস্থা রাখি, কিন্তু এটা আস্থার চেয়ে বেশি কিছু দরকার এখানে, সেটাই আমরা পদ্ধতির জায়গাটাতে জোরারোপ করছি। আপনি অতি সম্প্রতি একটা টেলিভিশন শোতে বলেছেন যে সরকারের ভেতরে এবং বাইরে অদৃশ্য কিছু শক্তি আছে যারা সরকারকে চাপ দিচ্ছে। আপনার কাছে এটি কেন মনে হয়, এবং সেই অদৃশ্য শক্তি আসলে কারা? অনেক সময় বলে না যে হাওয়া দেখে অনেক কিছু বোঝা যায়, তো বাইরের তো অবভিয়াসলি বোঝাই যাচ্ছে যে এই সরকার এই জিনিসগুলো বাস্তবায়ন করে যাক, এটা কারা কারা চায় না, কাদের কাদের স্বার্থের বিরুদ্ধে, এটা আমি মনে করি স্পষ্ট, এটা নতুন করে বলার কিছু নাই। কিন্তু দুঃখজনকভাবে আমার কাছে মনে হয়েছে যে সরকারের ভেতরেও একাংশ চায় না যে এই সনদ বাস্তবায়ন এই সরকার করে যাক। হ্যাঁ, এখন এর চেয়ে বেশি হয়তো, যেমন আপনি দেখবেন যে 3টা বড় রাজনৈতিক দল বা 3টা প্রধান রাজনৈতিক দল এই মুহূর্তের প্রত্যেকেই উপদেষ্টাদের নিয়ে মন্তব্য করেছেন, এটা কিন্তু ইম্পর্টেন্ট। সেফ এক্সিটের কথা এসেছে, বিএনপির স্থায়ী কমিটির সভায় বসে বলা হয়েছে কিছু কিছু উপদেষ্টার কার্যক্রমে সরকারি নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে, আর জামায়াত ইসলামের একজন নেতা বলেছেন যে কল রেকর্ড আছে, ফাঁস করে দেব ইত্যাদি। মানে উপদেষ্টাদের মধ্যে সিরিয়াস প্রবলেম আছে, এবং সবচেয়ে যেটা কি আপনি খেয়াল করে দেখবেন যে এই যে এত কিছু ঘটছে, কোনো উপদেষ্টার কোনো মন্তব্য জাতিকে কোনো পথ দেখাচ্ছে আপনার কাছে মনে হয়েছে? আমার কাছে মনে হয় নাই যে এই উপদেষ্টারা জাতির এই ক্রান্তি লগ্নে এই কথাটা বলে এরকম একটা ডিসাইসিভ মন্তব্য করে জাতিকে আসলে সংকট থেকে দূরে নিয়ে যাচ্ছেন, তারা এরকম করেন নাই। বরং তাদের মধ্যে নিজস্ব সার্কেল, নিজস্ব গ্রুপ, ভেতরে অনেক ধরনের ব্যাপার, এগুলো আমাদের কাছে মনে হয়। এবং আসলে মানে কমিশনের যে কার্যক্রম, সেই কমিশনের কার্যক্রমে কোনো কোনো উপদেষ্টার আসলে মনোপুত নাও হয়ে থাকতে পারে, ঠিক আছে? এর চেয়ে বেশি কিছু তো অন রেকর্ড বলাটা শোভন হবে না, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের ভেতরেও একাংশ আছে যারা ঘরের শত্রু বিভীষণ। অনেক ধন্যবাদ গাজী ইমেজ তামিম, আপনার কাছে আসি। একটা আদেশ বা অর্ডার, তারপর গণভোটে জুলাই সনদকে আইনি ভিত্তি দেওয়ার একটা প্রক্রিয়া হতে পারে, এটা কমিশনের পক্ষ থেকে একটা সুপারিশ করা হয়েছে, আপনি নিশ্চয়ই জানেন। এবং যেই জুলাই সনদের আদেশের কথা বলা হচ্ছে, সেই আদেশটি আসলে কে দিবেন এবং কিভাবে দিবেন? জি, এটা ওই আজকে যে জুলাই সনদের অনুষ্ঠান শেষে আমাদেরকে যে একটা ওনাদের প্রিন্টেড বইয়ের মতো ধরিয়ে দেওয়া হলো, সেখানে সর্বশেষে ওনারা 7টি প্রস্তাবনা রেখেছেন। আচ্ছা, তার মধ্যে যে প্রস্তাবনাটা নিয়ে সবচেয়ে বেশি আলোচিত হলো, যেটা সংশোধন করতে হলো ওই শেষে দুপুরের 5 নম্বর, সেখানে ওনারা বলছেন যে জুলাই গণঅভ্যুত্থানের চলাকালে যে সকল মানুষকে শহীদ করা হয়েছে এবং গত 15 বছরে ফ্যাসিজম চলাকালীন অবস্থায় যাদেরকে গুম, খুন বা বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে, তাদের বিচার করা হবে
এবং যারা পরবর্তীতে ক্ষমতায় আসবেন বিচার অব্যাহত রাখবেন। এখানেরই 7 নম্বর কলমে বলা হয়েছে যে ইন্ট্রিম গভর্নমেন্ট এই জুলাই চার্টারের যে সকল বিষয়ে সকলেই একমত হলেন তার মধ্যে যেগুলো বাস্তবায়ন সম্ভব সেগুলো বাস্তবায়ন করবেন, আর বাকিগুলো রেখে যাবেন পরবর্তী রাজনৈতিক এবং গণতান্ত্রিক সরকারের উপরে। এটা একটু পরিষ্কার হলো না মানুষ যে কতটুকু করবেন। আমি তো মনে করি যে এখন আমাদের দেশের সাধারণ মানুষ এখন জানেই না যে এই জুলাই চার্টারটা আসলে কি হতে যাচ্ছে। একদম খুব সচেতন রাজনীতিবিদ তারপরের যারা আছে আমাদের সাধারণ মানুষ, এরা বুঝতেই পারছে না যে দেশে কি নিয়ে আসলে আলোচনা হচ্ছে, কি নিয়ে গণভোট হতে যাচ্ছে, কি নিয়ে হানা হচ্ছে। আমি খুবই মনে করি যে এটা সাধারণ মানুষের কাছে এখনো পৌঁছায়নি। অর্থাৎ কিসের সংকটে যে দেশ আটকে আছে তাও আমাদের সাধারণ মানুষরা জানে না। তো রাস্তায় যে মিছিল হচ্ছে, তাদের উপরে যে পুলিশ হামলা করছে, কেন হামলা করছে আর তাদের দাবিটা কি? আজকে কয়েকজনের সাক্ষাৎকার শুনলাম, তারা বলছে যে আমরা চাই যে এটা একটা আইন হোক। এরকম সাধারণ মানুষকে বলছে। সাংবাদিক বলছে আপনারা কেন এসেছেন এখানে? বলছে আমরা চাই যে এই যে ছেলেরা রাস্তায় প্রাণ দিল, আমরা চাই এটার একটা আইন হোক। তারা এতটুকু বুঝেছে। আমি মনে করছি যে আসলে এই সাধারণ মানুষ এখনো বুঝতে পারছে না যে কি হোক। হ্যাঁ, তারা কতটুকু বুঝে? তারা বুঝে এতটুকু যে পেছনের যে নিপীড়িত যে সরকারটা ছিল ওরকম কিছু যেন আর ফেরত না আসে, এরকম একটা চেষ্টা সবাই চাচ্ছে, এতটুকুই বোঝে। কিন্তু এই চার্টারের লিগ্যাল বেসিসটা কি, এটা সংবিধানের কোথায় আছে, কেন আছে? আপনি যে প্রশ্ন করছেন সেখানে যদি আমি আসি, সেটা হলো আমাদের সংবিধানের শুরুতেই কিন্তু সবচেয়ে যে শব্দটার উপরে জোর দেওয়া হচ্ছে সেটা হলো এই সংবিধানটা হলো বাংলাদেশের জনগণের আকাঙ্ক্ষার ভিত্তি, এবং বাংলাদেশের জনগণ এই আকাঙ্ক্ষা করেছে বলে এই 4টি মূলনীতি আসছে, এবং এই 4টি মূলনীতির উপরেই দেশটা পরিচালিত হবে। এই ব্যাপারে জনগণ এই সংবিধানের শপথ নিয়েছেন। এখানে কিন্তু শব্দটাই শুরু হয়েছে যে আমরা বাংলাদেশের জনগণ, আমরা অঙ্গীকার করছি, তারপরে সংবিধানের প্রত্যেকটি শব্দ। তার মানে প্রতিটি মানুষ এই সংবিধানটা মেনে চলবেন, এবং এই সংবিধানের ভিত্তি হবে জনগণের আকাঙ্ক্ষা। তো এই যে জুলাই গণঅভ্যুত্থানের লিগ্যাল বেসিস নিয়ে আমরা এত চিন্তা করছি, লিগ্যাল বেসিস এই যে আপনি কিছুক্ষণ আগে বলছিলেন যে লিগ্যাল বেসিস একটাই, সেটা হলো সাধারণ মানুষ, আপামর জনতা চেয়েছে যে এই সংবিধানের এই ধরনের পদ্ধতি আর না থাকুক। এই যে সাধারণ মানুষের চাওয়া, এটাই হলো লিগ্যাল বেসিস। এর জন্য আমরা এর চেয়ে আর অনেক বেশি লিগ্যাল বেসিস দিতে যাব না। আমরা এতটুকুই দেখব, সেটা হলো এই যে অন্যায়গুলো হয়েছে, এই অন্যায়ের একটা সঠিক বা দৃষ্টান্তমূলক বিচার হয়েছে, এবং এই বিচারের সাথে সাথে আবার যেন ফ্যাসিজম ফিরে না আসতে পারে সেরকম একটা যৌক্তিক সংস্কার হয়েছে। বিচারের কথায় যেহেতু আসলেন, একটু আপনার কাছে একটু আপডেট জানতে চাই। মানবতা বিরোধী অপরাধের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত সরকারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং আইজিপির তো একটা তাদের একটা বিচার প্রক্রিয়া চলছে, এটার আপডেটটা কি এখন পর্যন্ত? জি, আমি একটু সাধারণ মানুষকে বোঝানোর মতো করে বলি। নিশ্চয়ই। সেটা হলো কেন এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, কেন মানবতা বিরোধী অপরাধ? একটা খুন তো আমাদের দেশে সাধারণত হয়ই। সেই খুনটা আমাদের দেশের প্রচলিত প্রত্যেকটা জেলায় যে সকল জেলা জজ আছে, কোর্ট আছে, থানা আছে, এখানে বিচার হয়। সেটা না করে এই জুলাই গণঅভ্যুত্থানের ঘটনাটা কেন সরকার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল নিয়ে আসলো, যেটা 73-র একটা আইন? এটা সাধারণ মানুষকে বুঝিয়ে একটু বলি যে একটা হত্যাকাণ্ড অথবা নির্যাতন যদি কোনো নির্দিষ্ট কারণে হয়ে থাকে তাহলে এটা আমাদের দেশে সাধারণ আইনে বিচার হয়। কিন্তু এই ধরনের অপরাধ যদি সিস্টেম্যাটিক্যালি হয়ে থাকে, ওয়াইড স্প্রেডলি হয়ে থাকে, টার্গেটেড হয়ে থাকে, তখন এটা আর সাধারণ অপরাধ হয় না, এটা মানবতা বিরোধী অপরাধ হয়। জুলাইতে যেটা হয়েছে, ঢাকাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে 14 তারিখে সাবেক প্রধানমন্ত্রীর একটা উস্কানিমূলক বক্তব্যে ছাত্ররা ফুঁসে উঠলো। তাদেরকে কি বললো? রাজাকার। এরপরে উনি ছাত্রলীগকে উস্কিয়ে দিয়ে 2-একটা কথা বললেন, ওনার দলের লোকটার কথা বললেন, ছাত্রলীগ ছাত্র জনতার উপরে আক্রমণ করলো, এবং এই আক্রমণটা ঢাকা বিশ্ববিদ্যালয়ে শুরু হলো, এরপরে ছড়িয়ে গেল সারা দেশে। এরপরে উনি 18 তারিখে লেথাল ওয়েপন ব্যবহার করার নির্দেশ দিলেন। তার ভিত্তিতে পুলিশ গুলি করলো, ছাত্রলীগ আওয়ামী লীগ গুলি করলো, এবং ঢাকা শহরে যে ছেলেটা মারা গেল তার মৃত্যুর কারণও যা, কক্সবাজারে যে ছেলেটা মারা গেল তার মৃত্যুর কারণও তাই, রংপুরে যে ছেলেটা মারা গেল তার মৃত্যুর কারণও তাই। যখন সারা দেশের প্রত্যেকের মৃত্যুর কারণ একই, যখন সারা দেশের প্রত্যেকটি মৃত ব্যক্তির পরিচয় একই যে তারা সকলেই আন্দোলনকারী, এবং যখন সারা দেশে প্রত্যেকটি আক্রমণকারীর পরিচয় একই, তখন এটা মানবতা বিরোধী অপরাধ হয়ে যায়। সে কারণে এখানে বিচার। আশা করছি যে আগামী সপ্তাহেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচারের
বিচারিক কার্যক্রম শেষ হবে, রায় ঘোষণার দিন ধার্য হতে পারে। আরও প্রায় 10টি মামলা এখন বিচার পর্যায়ে আছে, তার মধ্যে 7টি মামলা সাক্ষ্য চলছে, প্রায় শতাধিক আসামি সেখানে আছে, আর 30টি মামলার তদন্ত একদম শেষ পর্যায়ে। এই অবস্থায় আছে ট্রাইব্যুনালের বিচার। আমি মনে করি যে ট্রাইব্যুনালের এই বিচারের ব্যাপারে আরও বেশি সবার আগ্রহ, সবার চেষ্টা, সবার দেওয়া উচিত। কারণ এই যে জুলাইতে সবাই আজকে বসেছেন, এই যে সংসদ ভবনের সামনে সকল ভিন্ন মতের রাজনীতিবিদরা কিছু মতে তো একমত হয়েছেন, কিছু বিষয়ে একমত হয়েছেন, সেগুলো তো হয়েছে এই জুলাই, এই 1400 প্রাণের বিনিময়ে, এই 25,000 মানুষের স্যাক্রিফাইসের বিনিময়ে। তার বিনিময়ে তো আজকে এই যে আমরা আলোচনা করছি, জুলাই সনদ, এই নতুন সংবিধান, এই সামনে ইলেকশন। আমাদের তো 29 সাল পর্যন্ত বসে থাকার কথা, এবং 29 সাল পর্যন্ত বসার জন্য আমরা প্রস্তুত ছিলাম, এবং সাবেক সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল যে 15 বছর, আরও 5 বছর, এবং সবাই কিন্তু 29 সাল পর্যন্ত বসে থাকার জন্য সকল রাজনীতিবিদরা প্রস্তুত ছিলেন। আমরা জুলাই গত বছর 24-এর ইলেকশনের পর থেকে রাজনীতিবিদদের যে আচরণ দেখেছি, যে তারা আর 5 বছরের জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন, যে হ্যাঁ ঠিক আছে 29 সালে গিয়ে আবার আমরা আরেকবার চেষ্টা করব। কিন্তু সেই চেষ্টাটা এই 24-এ এসে আমরা আবার দেখতে পাচ্ছি। কি কারণে দেখতে পাচ্ছি? কাদের স্যাক্রিফাইসে দেখতে পাচ্ছি? এই 1400 প্রাণের স্যাক্রিফাইসে আমরা দেখতে পাচ্ছি, এই 25,000 মানুষের রক্তের বিনিময়ে আমরা দেখতে পাচ্ছি। সেটা যদি আমরা ভুলে যাই, তাহলে তো সেই আবার আমি হাইকোর্টে একটা মামলা শুনানিকালে আমাদের একজন বিচারপতি আমাকে নাম ধরে ডেকে বলছিলেন যে আপনাদের দেখে চোখে আমার খুব আশা দেখতে পাচ্ছি আপনাদের। এই আশাটা 90-তে আমাদের চোখে ছিল। 90-এর আন্দোলনে যখন আমরা সাকসেস হলাম, স্বৈরাচারের পতন হলো, তখন আপনাদের মতো আমাদের চোখে এরকম আলো ছিল, আশা ছিল। সকল আশা ব্যর্থ হয়েছে। এটা কিন্তু উনি আমাকে বলেছেন সেপ্টেম্বর 2024-এ, যখন গণঅভ্যুত্থানের মাত্র 1 মাস বয়স। তখন বলেছেন যে আমরা 90-তে ব্যর্থ হয়েছি, আপনারা যেন ব্যর্থ না হন, এটা চেষ্টা করে। তো 1 বছর পরে আমরা সেটা দেখতে যাচ্ছি যে খুব বেশি আশা এখনো দেখছি না, কিন্তু আমরা মনে করি যে না, আশাহীন হওয়ার সুযোগ নাই। অনেক 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 ধন্যবাদ আপনার কাছে। আমরা আবার আসবো। মান্নান ভাই, যে আশার আলোর কথা বলছিলেন, এই জুলাই সনদ স্বাক্ষর হবার পরে সেই আশার আলো আসলে কতখানি প্রজ্বলিত হলো বলে আপনার কাছে মনে হয়? ধরেন 1 মাস 1.5 মাস আগে আমাকে প্রায় লোক প্রশ্ন করতে, ভাই ভোট কি হবে? এখন প্রায় প্রশ্নটা বন্ধ। আর মানে মাঝে মাঝে আমি বলি, ধরেন আমরা তো সংস্কারের জন্য অনেক চেষ্টা করছি, সংস্কার হওয়া উচিত। আমি আবার একজন মানুষ ছিলাম যদি মনে করতাম সংস্কার কমপ্লিট করে ইলেকশন হতে হবে, তখন সংস্কারের আইডিয়াটা অত ক্লিয়ার ছিল না। আমি বলতাম এই জন্য অন্তত 3 বছর সময় লাগবে একটা ইফেক্টিভ অ্যাকসেপ্টেবল ইলেকশন রেডি করার জন্যে, মেকানিজম তৈরি করার জন্যে। অর্থাৎ 3 বছর অন্তর্বর্তী সরকার থাকতে হবে। যদিও সেরকম কোনো রেজলিউশন আমরা করতে পারি নাই, সেইভাবে অন্যান্যরা কথাও বলে নাই। কিন্তু এটা ঠিক যে মানুষের মধ্যে একটা আশা তৈরি হয়েছিল যে আমরা সব কিছু ঠিকঠাক করে এটা করতে পারবো। দেখেন 14 মাস পরে সই হবার পরে আজকে রাতেও কিন্তু আমরা সংশয় নিয়ে কথা বলছি। তখন এরকম করে বলা যায়, আপনি শ্রীলঙ্কা কিংবা নেপালের কেস ধরেন, ওরা তো কোনো সংস্কার টস্কারের মধ্যে যায়নি, ইলেকশন করে দিয়েছে। বেসিক কাজটা তো হয়ে গেছে, যে একটা ডেমোক্রেটিক প্রসেসের মধ্যে গেছে। আমরা যদি ওইটুকু নিশ্চিত করতে পারতাম, এখনকার টাস্ক আমি মনে করি যে ওইটাই আমাকে বড় কাজ করতে হবে, যাতে ওইটা হয়। কেন? প্রশ্ন তৈরি হয়েছে, মানে এনসিপি যে সই করেনি, এইটা কে কীভাবে দেখবে সেটা আমি জানি না, কিন্তু হিস্ট্রিতে একটা লেখা হবে যে এরাই ছিল দি ভ্যানগার্ড অফ এই 24-এর অভ্যুত্থান, তারাই সই করেনি। ডকুমেন্ট তো এটা আমাদের জন্য কিন্তু খুব গর্বের বা অহংকারের কথা বলে না, কোনো বড় কোনো তিলক দেয় না আমাদের কপালে। তো এরকম যেহেতু হয়েছে, তার মানে আমাদের এইখানে একটা বড় সংশয় আছে। আমি মনে করি যে আমাদের যেভাবেই হোক না কেন, একটা কোয়ালিটি ইলেকশন হতে হবে, অ্যাকসেপ্টেবল বাই অল। কতখানি কোয়ালিটি হবে তা তো জানি, যেমন তো রিলেটিভ ডিগ্রি, কিন্তু এইটা হওয়ার ক্ষেত্রে সনদ সইয়ের কোনো বিকল্প নাই। সেই হিসেবে আমি এটিকে ওয়েলকাম করি। আমি মনে করি যে আগামীকাল থেকে সত্যিকার অর্থে ইলেকশনের এই ট্রেন্ডটা যাবে। আর একটা জিনিস আমি দেখছি, এটাও আমি বলবো যে এটা আমাদের জাতীয় চরিত্রে হয়তো ছিল সাবলাইম, বাইরে ওরকম করে দেখা যায়নি। আমরা ঝগড়াঝাটি করতে পছন্দ করি বেশি, বা আমাদের মানে ঝগড়াঝাটি দেখলেই লোকজন মনে করে যে এটাই আমাদের ন্যাচারালি। আমরা যে খুব ধৈর্য নিয়ে, স্থৈর্য নিয়ে, আলাপ আলোচনার মাধ্যমে নেগোসিয়েশন করে
একটা কোনো জায়গাতে কনক্লুশনে আসতে পারি, সেরকম পারি না। কিন্তু এই আপনার সংস্কার কমিশন বলেন কি ঐকমত্য কমিশন বলেন, 8 মাস ধরে অসাধারণ ধৈর্য দেখিয়েছে এবং দেখিয়ে আলোচনা করতে করতে শেষ পর্যন্ত এক জায়গায় এসে পৌঁছেছে। কত উঁচুতে গেছে সেই আলোচনা আমি করছি না। যেই দেশে প্রধান দুই নেত্রী শেখ হাসিনা, খালেদা জিয়া পরস্পরের দিকে চোখে চোখ রেখে কথা বলতো না, তাকাতো না পর্যন্ত, পার্লামেন্টে পাশাপাশি বসবার সিস্টেম ছিল, দুই দিকে চলে গেছে। সেইখানে এতগুলো পার্টি মিলে বসে কথাবার্তা বলে শেষ পর্যন্ত এখানে আসছে। এনসিপি আসে নাই, কিন্তু সংস্কার কমিশন বা ঐকমত্য কমিশন স্পেস তৈরি করেছে, 31 পর্যন্ত এক্সটেন্ড করেছে। এবং আজকে আমি খেয়াল করলাম, অনেকে হয়তো খেয়াল করবে না, যখন মনির হায়দার পড়ছেন তখন বলেছেন যে এই সনদের আরও সংশোধন হতে পারে, পরিবর্তন হতে পারে। তার মানে অ্যাকোমোডেট করতে চায় এনসিপিকে, যাতে এনসিপি আসে। আর এখন তুষার তো বলল না, কিন্তু এর আগে আমি দেশ টিভিতে ছিলাম, মেয়েটার নাম আমি ভুলে গেলাম। হ্যাঁ, তাজনুবা। হ্যাঁ, উনি তার আলোচনার সময় বললেন যে আমরা তো এই প্রসেসের বাইরে যাইনি, আমরা এই প্রসেসের মধ্যে আছি, আমরা পারি যদি আমরা তো সই করতে চাই। মানে আমার খুব ভালো লাগলো যদি এরকম হয় যে 15 দিন পরে তারাও সই করলো, আমি তখন মনে করবো যে সেই কথাই বলেছে, এখন বলছে। কিন্তু আমি বলছি যে এর মানে আমি ধরছি 16 করা পূর্ণ হলো, অনেক মনের কষ্ট থাকবে, দুঃখ থাকবে, অপূর্ণতা থাকবে, তারপরেও যদি ভালো একটা ইলেকশন করতে পারি, আমি খুবই শিওর যেই ট্রমার কথা তুষার বলল না, এই ট্রমা শেষ পর্যন্ত ক্ষমতাসীনদের উপর যাবে যদি তারা এই কজ বিট্রে করতে চায়। মানে মানুষের মধ্যে এরকম একটা আকাঙ্ক্ষা হয়েছে। ধরেন আমি তো মুক্তিযুদ্ধে আমি পার্ট দেখেছি, মানুষের চেতনা দেখেছি। 1 বছর 14 মাস পর্যন্ত মুক্তিযুদ্ধের চেতনা এত জ্বলে ছিল না, বরঞ্চ 16 ডিভিশন নেমেছে যেদিন দেশ স্বাধীন হয়েছে তার 6 দিনের মধ্যেই, আর লুটপাটের বহু কিছু হয়েছে। কিন্তু এইবার এই চেতনা, মানে আমার নিজের কাছে মনে যেন কালকের ঘটনা, যাত্রাবাড়ির ঘটনা, বীরপুরের ঘটনা মনে যেন কালকে, মনে মুগ্ধ এখনো আছে, এরকম মনে হয়, চোখের সামনে এখনো জল। হ্যাঁ, এইরকম। তো এই চেতনাটা জাগ্রত থাকা বাড়ি হলো এটা একটা হুইপ অন দি নেশন, অন দি বডি পলিটিক, অন এভরিথিং, আমি বলবো অন দি কনসিয়েন্স অফ দি নেশন। তো সেটা কী করবে, একটা ইতিবাচক দিকে নিয়ে যাবে আলটিমেটলি। যদি এখন আমি এনসিপিকে ক্রেডিট দিব, মানে আই হ্যাভ সিন আ লট অফ বয়েজ অ্যান্ড গার্লস ইন এনসিপি যারা কথা বলে খুবই সুন্দর। আমাদের সময়ে আমাদের ছাত্র নেতারা, রাজনৈতিক নেতারা বক্তৃতা করবার সবাই লাইন শুরু করতে এক জায়গায়, মাঝখান করতে গিয়ে আরেকদিকে চলে যেত, অর্ধেক গিয়ে আরেকদিকে চলে যেত, সেন্টেন্সই কমপ্লিট করতো না। কিন্তু এখন অনেক গোছালো কথা বলে, চিন্তা পরিষ্কার, ডাইরেকশনটা বোঝা গেছে। আপনি যদি কালচারালি ডেভেলপ করতে না পারেন, আপনার থট প্রসেস যদি ক্লিয়ার না হয়, মনন যদি স্পষ্ট না হয়, তাহলে কিন্তু আপনি দেশেরকে গাইড করতে পারেন না। এরা যদি ভ্যানগার্ডের মতো থাকে, আমি মনে করি এটা সামনে কোনো না কোনো জায়গাতে যাবে। অনেক ধন্যবাদ মহোদয় মান্না ভাই আপনাকে। আমরা স্যার তুষার আর কিছু যুক্ত করতে চান কিনা? আমরা একেবারে শেষ পর্যায়ে। না, ডেফিনেটলি আমি ওটা আবারও রিকনফার্ম করি যে আমরা এই প্রসেসে খুব ঘোরতরভাবে ছিলাম। গতকালকে সংবাদ সম্মেলনে বলেছি, দেখবেন আমরা কিন্তু বলি না যে সিগনেচার করব না, আমরা বলেছি যে টেক্সট দেখে সাইন করব। খুব পরিষ্কার। আপনি এটা বলতে পারেন যে আমরা এই আনুষ্ঠানিকতাটায় যোগ দিই নেই। ফলে অবশ্যই যেহেতু কমিশন সময় বাড়িয়েছে 31 তারিখ পর্যন্ত, আশা করি তারা এর মধ্যে আমাদের সাথে কথা বলবে এবং যেটা আশ্বস্ত করার বা যে জিনিসটা আমরা নিশ্চয়তা চাচ্ছি, এটা খুবই যৌক্তিক একটা জিনিস আমরা চাচ্ছি, কোনো অযৌক্তিক দাবি করি নাই, এটা তারা আমাদেরকে আশ্বস্ত করবেন এবং এর মধ্যে দিয়ে আমরাও চাই, আমাদেরকে তো আওয়ার হার্ট ইজ অলসো ব্লিডিং যে আমরা আজকে সাইন করতে পারলাম না, আমরা তো এটা চাই সাইন করতে। ফলে আশা করি যে কমিশন এবং সরকার যথাযথ পদক্ষেপ নেবে, অন্যান্য রাজনৈতিক দলগুলো এটার গুরুত্বটা বুঝতে পারবে এবং তাতে করে সিগনেচার হয়ে গেলে তারপর আমরা মানে অল অ্যাবাউট ইলেকশন। এর মাঝখানে প্রতীক নিয়ে আপনাদেরও এক ধরনের রাইট, প্রতীক নিয়ে একটা সংকট আছে, সেই সংকটটা প্রতীক নিয়ে একটা সংকট আছে। এটা আমি মনে করি যে আমার পাশে মান্না ভাই আছেন, তিনি যথেষ্ট উদারতার পরিচয় দিয়েছেন এই ব্যাপারে। তিনি বলেছেন যে এখানে এটা ডেফিনেটলি এটা কমিশন, যখন ধরেন ওনারা চেয়েছেন তখন যে তাদেরকে যে যুক্তিটা দেওয়া হয়েছিল ওইটা একটা রং গ্রাউন্ডে দাঁড়ানো ছিল,
মানে কমিশনের এটা ফলে যদি এখন আমাদেরকে প্রতীকটা দেয়, এটা অ্যাট দ্য সেম টাইম নাগরিক ঐক্যের সাথেও একটা জাস্টিস করা হবে, কারণ তাদের সাথে যে একটা অন্যায় করা হয়েছিল এটাও এর মধ্যে দিয়ে প্রতিষ্ঠিত হবে। এবং তিনি সিনিয়র পলিটিশিয়ান হিসেবে এক অর্থে তিনি বলেছেন যে এইটা নিয়ে আমি তোমাদের সাথে মামলা জড়াতে চাই না। আমরা এটা খুবই ভালো লেগেছে আমাদের এই কথাটা, এবং আমরা আশা করি যে এখন শুধুমাত্র এটা মানে কমিশনের কোর্টে, তাদের একটা যুক্তি এখন পর্যন্ত কনসিস্টেন্ট না, একটা যুক্তিও মানে একটা সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে সংবিধানসম্মত না, আইনি না তাদের কথাটা, তারা হচ্ছে ব্যাখ্যা করব না, প্রয়োজন দেখছি না, এই ধরনের মন্তব্য করছেন তারা। এবং অন্যদিকে জাতীয় লীগের মতো একটা ভুঁইফোড় রাজনৈতিক দলকে নিবন্ধন দিয়ে রেখেছে, যারা কেন্দ্রীয় কার্যালয় হিসেবে যে জায়গার কথা উল্লেখ করেছে ওইরকম কোনো জায়গা বাংলাদেশে এক্সিস্ট করে না। ক্যান ইউ ইমাজিন? তো এরকম একটা কমিশনের সাথে আমাদেরকে ডিল করতে হচ্ছে। কিন্তু আমরা মনে করি যে আমরা সাপ্লাই এখনও চাচ্ছি, এবং সাপ্লাই আমাদেরকে তারা দেবে, এবং দেওয়ার মধ্যে অ্যাটর্নি জেনারেল বলেছেন যে এটা অন্তর্ভুক্ত করার সুযোগ আছে, এবং যদি কোনো রাজনৈতিক দলকে তারা দিতে চায় সেটা দেওয়ারও সুযোগ আছে। ফলে কমিশনের আমি বলবো যে সম্বিত ফিরবে, এরকম আমি আশা করি। অনেক ধন্যবাদ। সবশেষ এক বাক্যে যদি আমি কিছু যুক্ত করতে চান একজন আইনজীবী হিসেবে এতটুকুই বলতে চাই যে আমরা যখন একটা ডিড অথবা এগ্রিমেন্টের আইনগত ভিত্তি দেই তখন সেটা রেজিস্টার করি যেন ভবিষ্যতে এটার এক্সিকিউশনটা থাকে, যেটার ইমপ্লিমেন্টেশনটা থাকে। তো আজকে যে জুলাই স্বাক্ষরটা হলো, পুরা জাতির সামনে সারা পৃথিবী দেখলো যে এখানে এই শর্তে সবাই একমত। আমি মনে করি যদি এর কোনো লিগ্যাল ভিত্তি নাই থাকে, তো এই যে সকল মানুষকে সামনে রেখে, সকল মানুষকে সাক্ষী রেখে এই যে রাজনীতিবিদরা স্বাক্ষর করলেন, এর চেয়ে বড় লিগ্যাল ভিত্তি পৃথিবীর আর কোনো ডকুমেন্টে হতে পারে না। ভবিষ্যতে যদি কেউ এটাকে না মানে, ওই ব্যক্তি বা ওই রাজনৈতিক দল এই সাধারণ মানুষের কাছে বিশ্বাসঘাতক হিসাবে পরিচিত হবে। অনেক 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 ধন্যবাদ আপনাদের তিনজনকে, অনেক ধন্যবাদ দর্শক আপনাদেরকে অনেক ধন্যবাদ। অন্তর্বর্তী সরকার নিয়োজিত জাতীয় ঐক্যমত্য কমিশন রাজনৈতিক দলগুলোর সঙ্গে দফায় দফায় আলোচনার পর আজকে অধিকাংশ দলই স্বাক্ষর করেছে জুলাই সনদে। আজ যেমনিভাবে প্রায় অধিকাংশ রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যের ভিত্তিতে সই করেছে জুলাই সনদে, ঠিক তেমনিভাবে আগামীতে ঐক্যমত্যের ভিত্তিতেই নির্বাচনের দিকে এগিয়ে যাবে সেই প্রত্যাশা রেখে আজকের মতো বিদায় নিচ্ছি। অনেক ভালো থাকবেন।